अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাঁড়াও, শর্মার লোক তো তুমি? ওকে বলে দিও ও দুদিনের মধ্যে 2 কোটি পেয়ে যাবে। আর দ্বিতীয়বার আমাকে হুমকি দেওয়ার আর চেষ্টাও করো না, না হলে আর মুখ দিয়ে কথাও বেরোবে না। মাথায় ঢুকেছে? মা, আমরা যদি এনজিও লোকেদের সঙ্গে কথা বলে ওদের থেকে একটু সময় চেয়ে নিই, তাহলে হয়তো ওদের কিছুটা ক্ষতিপূরণ আমরা দিতে পারবো। এনজিও লোকেরা আমাদের অসুবিধাটা বুঝতে পারছে, সেই জন্যই তো টাকা পয়সা নিয়ে কোনো কথা বলছে না। কিন্তু ওরা কিছু না বললেও আমি তো বুঝতে পারছি যে ওদের কতটা লোকসান হয়ে গেছে, আর ওনাদের সেই ক্ষতির ক্ষতিপূরণও আমাদেরকেই করতে হবে। কিন্তু কিভাবে করব মা? আমরা সবাই খুব ভালো করে জানি এই সবকিছু ওই ললিতা মিশ্ররই কারসাজি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমরা তো ওকে দোষারোপ করতে পারি না। ব্যাস একবার যদি হাতে কোনো প্রমাণ চলে আসে না, তখন ললিতার এই লঙ্কা পুড়িয়ে ওকে দিয়ে এই ক্ষতিপূরণ আমি ঠিক করিয়ে নেব। বুলবুল, কতবার বলেছি মাথাটা ঠান্ডা রাখ, নিজের রাগের উপর কন্ট্রোল কর। আমরা রিপোর্ট তো লিখিয়েছি মা, সত্যিটা ঠিক সামনে চলে আসবে। কিন্তু এখন তো অন্য একটা চিন্তা আমার মাথায় ঘুরছে। নির্মলা দেবী যখন এখানে এসেছিলেন উনি সবার সাথে ভালো করে কথা বললেন, তাহলে এমন কি হলো যে উনি বাড়ি ছেড়ে চলে গেলেন? মানেটা পরিষ্কার রঞ্জু, ও আমাকে দেখতে এখানে আসেনি, ও শুধু চালাকি করে আমাদের প্ল্যানটা জানতে চেয়েছিল। রালুর বাড়ির সমস্যার কারণও হলো ললিতা মিশ্র। ওই নির্মলার মাথাটা পুরোপুরি খেয়েছে। ললিতার বদমাইশি ক্রমশ বেড়েই চলেছে, আর ওকে সব দিক থেকে আটকানোর বদলে আমি এই চেয়ারে বসে আছি। আরে গুড্ডু, কেন তুই নিজেকে দোষী বলছিস? মিশ্রবাবু, নিজেকে দোষ দিয়ে আর কোনো লাভ হবে না। এরকম করলে তো আমরা নিজেরাই দুর্বল হয়ে পড়ব। আমি জানি এই মুহূর্তে আমাদের উপর বিপদের পাহাড় ভেঙে পড়েছে, কিন্তু ঈশ্বরের প্রতি তুমি একটু বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি এটাও জানি যে ঈশ্বর আমাদের সহ্য শক্তির একটা পরীক্ষা নিচ্ছে। এই অবস্থায় আমরা ভেঙে পড়তে পারি না, আর সেই জন্য আমি সবাইকে বলছি যে এই অবস্থায় দুর্বল হয়ে পড়লে চলবে না। দেখবে এই লড়াইতেও ঠিক আমরাই জিতব। মা, আমার কাছে একটা আইডিয়া আছে যেটা থেকে আমাদের এনজিওর প্রবলেমটা সলভ হতে পারে। কি আইডিয়া মুস্কান? দিদি, এনজিও তাদেরকেই সাহায্য করে যারা এনজিওর সাথে যুক্ত, কিন্তু সোসাইটিতে আজও অনেক লোক আছে যারা এনজিওকে সাহায্য করতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না কাকে হেল্প করবে আর কিভাবে করবে। আর যদি আমরা আমাদের শহরে প্রত্যেক বাড়িতে গিয়ে ডোনেশন হিসেবে কাপড় চাই আর এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, তাহলে হয়তো আমাদের অনেক সুবিধা হবে। নট ব্যাড ইঞ্জিনিয়ার ম্যাডাম। এমনিতেও এই সময় আমরা খুব বেশি কাজ তো করছি না, এই কাজটা আমরা করতেই পারি। আর সবাই মিলে যদি কাজ করি তাহলে তো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা ক্ষতিপূরণও ঠিক করতে পারবো। দিদি, আমরা তোমার সঙ্গে আছি। আমিও। হ্যাঁ, আর আমার ব্যবসাতেও কিছু লোক আছে যারা ডোনেশন দিতে রাজি হয়ে যাবে। আমি তোমাকে ওনাদের ফোন নাম্বার দিয়ে দেব, তুমি ফোন করে ওদের সঙ্গে কথা বলে নিও। হ্যাঁ, এবার তো এই প্রজেক্টটা আমরাই পাবো। তাহলে হয়ে যাক।
কিছু না করার থেকেও তো ভালো কিছু একটা করা। সবাই যেভাবে মনে জোর রেখেছে, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। रंजो की बेटियां, रंजो की बेटियां। মা জানি না শর্মার কি হয়েছে, কলই রিসিভ করছে না। শর্মার যদি কথা বলার মতো সাহস থাকতো না লাকি, তাহলে ও বান্টিকে এভাবে এগিয়ে দিত না। ওসব বাদ দে, শর্মাকে আমি পরে দেখে নেব। আগে এটা বল, কালকে সব রেডি আছে তো? হ্যাঁ মা, সবকিছু রেডি হয়ে গেছে। অনেক অফিসার ছিল, কিন্তু তার মধ্যে 3-4 জনকে সিলেক্ট করেছি। যথেষ্ট। আরে ললিতা, এই রঞ্জুর চক্করে তো তোদের সব কাজ বন্ধ হয়ে আছে। তুই এত টাকা গুন্ডাকে দিবি কোত্থেকে? মা তুমি চিন্তা করো না, ওর মুখে 25-30 লাখ ছুঁড়ে মারলেই আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে যাব। কিন্তু দেখার বিষয় এটাই যে রঞ্জু আর ওর মেয়েরা ওদের এই ভিখারির দশায় কি করে সবকিছু সামলে ওঠে। ওদের ওপর নজর রাখিস লাকি বিকি। কি হয়েছে শালু? কি ভাবছো তুমি? বিশেষবাবু, আমার মাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। যখন থেকে গেছে কারোর সঙ্গে কথাও তো হয়নি। শালু, মা যখন রেগে যায় এরকম ভাবে নিজের ফোনটা বন্ধ রাখে, আর যখন মায়ের রাগ কমে যাবে তখন ঠিক কথা বলবে। তুমি একদম এই বিষয় নিয়ে চিন্তা করো না। আমার মনে হচ্ছে মা দিদার বাড়িতেই গেছে। আমি মামাকে বলছি গিয়ে খোঁজ নিয়ে আসতে। আবার কি হলো? বিশেষ আরো একটা প্রবলেম। কি প্রবলেম? যবে থেকে মা ঠাম্মা ললিতা নিবাসে থাকতে শুরু করেছে, ললিতা ম্যাডাম একটার পর একটা সমস্যা তৈরি করছে। বুলবুলের সঙ্গে কথা হলো, বলছে যে ললিতা ম্যাডাম নাকি শান্তি নিবাসটা নিলামে দেওয়ার কথা বলছে। মা ঠাম্মা মিশ্রবাবু আমার বোনেরা জানি না কি কি ফেস করছে এখন। আর সব থেকে বেশি ঠাম্মাকে নিয়ে চিন্তা হচ্ছে। কি চলছে ওনার ওপর দিয়ে। প্রথমে ললিতা ম্যাডাম ঠকিয়ে শান্তিনিবাস ওনার থেকে নিয়ে নিল, আর এখন ওই শান্তিনিবাসে নিলামে তোলার হুমকি দিচ্ছে। শালু, আমি তোমার চিন্তার কারণ বুঝতে পারি, কিন্তু চাইলেও আমি তোমার সাহায্য করতে পারছি না। আর তোমার মা এনজিওর যে সমস্যা হয়েছে সেটা সমাধানের জন্য আমার থেকে 2-3 লাখ টাকাও নিল না, আর বাড়ি তো 15-20 লাখ টাকার। এতেও আমার সাহায্য নেবে না। আর ওই ললিতা মিশ্র, ও কখনোই আমাকে এই নিলামে অংশগ্রহণ করতে দেবে না, কারণ ও কখনোই চাইবে না যে এই বাড়িটা আমরা ফিরে পাই। বিশেষ বাবু, আর তুমি এইরকম কিছু এখন করবে না। আর এটা তোমার নিজের বিজনেস, সেটারও তো গ্রোথের প্রয়োজন, তাই না? শালুর পরিবারের মানুষজন সবাই আমাকে বাড়ির ছেলের মতো দেখে। বুঝতে পারছি না আমি কি করে ওনাদের সাহায্য করব। মিষ্টবাবু, আগে আপনি এখানে বসেই কাজ করতেন, তাই না? হ্যাঁ মা, যখন বাড়ি থেকে কাজ করার হতো তখন এখান থেকেই করতাম। কি ব্যাপার গুড্ডু, আজ তুমি এইদিকে? আমাকে তো তুমি ওদিকে যেতে বারণ করলে, কিন্তু আমি তোমায় কোথাও যেতে আসতে বারণ করব না, কারণ তুমি আমার সোনাবাবু ছিলে, সোনাবাবু আছো, আর সোনাবাবুই থাকবে।
তুমি যেখানে ইচ্ছা যেতে আসতে পারো। আমি জানি যে আমি এসব কথা বললেও তুমি সেই আমাকে ভুলই বুঝবে। ললিতা, কেউ কোথাও গেল বা গেল না, ভুল তখন হয় যখন সে তার লাভের জন্য অন্য কাউকে কষ্ট দেয়। আর অন্য কাউকে কষ্ট দেওয়া তোমার তো এখন অভ্যেসে পরিণত হয়েছে। আমি আবার কাউকে কিভাবে কষ্ট দিতে পারি সোনা বাবু? আমি তো নিজেই কষ্টে আছি, তাও আবার বিনা অপরাধে। এটাই তো তুমি বুঝতে চাইছো না। আজ আমি সেই মহিলার সাথেই আমার বাড়িটা ভাগ করে নিচ্ছি যে আমার সবকিছু কেড়ে নিয়েছে, কিন্তু এসব তুমি বুঝবে না। তুমি জানো ওদিকের বিদ্যুৎ আর জলের লাইন আমি এখনো কেন কাটিনি? শুধু তোমার জন্য। ললিতা, আমাকে অপমান করার জন্য তোমার যা যা করার ইচ্ছে নির্দ্বিধায় করো, কিন্তু একটা কথা বুঝে নিও, ধ্বংস হয়ে যাব আমি, কিন্তু তুমি আমায় কোনোদিন পাবে না। আর একটা কথাও মনে রেখো, প্রত্যেকটা কালো রাতের শেষে ঝলমলে ভোর আসে, আমার জীবনেও আসবে। চলো টিয়া। আমিও সেই দিনটার অপেক্ষায় থাকবো গুড্ডু, কিন্তু একটা কথা বলে দিই, তোমার মেয়ে শালুর জীবনে একটা সকাল আসছে, কিন্তু সেটা এমন একটা সকাল যা ওর জীবনে আলো নিয়ে নয়, অন্ধকার নিয়ে আসছে। গুড নাইট। ওয়াও, নাইস হাউস, কিন্তু এখানে বাড়ির লোকজন গেল কোথায়? আন্টি, নির্মলা আন্টি, কোথায় আপনি? দেখুন তো কে এসেছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি কে? সত্যি আমাকে চিনতে পারলে না? ওকে, গেস করো আমি কে হতে পারি। আরে গেস তো করো। ওকে, লেট মি গেস ফার্স্ট।
তুমি শালু তাই তো? নির্মলা আন্টির বৌমা তাই তো? আর এই হ্যান্ডসাম বিশেষ পান্ডে নির্মলা আন্টির ছেলে। আর আপনি বাচ্চু আঙ্কেল। আর আপনি এক মিনিট, আই থিঙ্ক মামা। কিন্তু আপনারা তো সব এখানে, নির্মলা আন্টি কোথায়? সবাইকে যখন পাওয়া গেছে তখন ওনাকেও পাওয়া যাবে, কিন্তু মা তোমাকে চিনতে পারলাম না তো। রিয়েলি? আপনারা আমাকে চিনতে পারলেন না? নির্মলা আন্টি আপনাদেরকে আমার সম্বন্ধে কিছুই বলেনি? ওনার মুখ থেকে ভবানী নাম তো শুনেছেন আপনারা? মানে আপনি ভবানী? আরে না, ভবানী আমার মায়ের নাম। মাই সেলফ রশনি, রশনি দত্ত। হাই হাই রোশনি, কিন্তু তুমি এখানে কেন? ও নো ইয়ার, মানে আমাকে আবার সেই প্রথম থেকে সবকিছু বলতে হবে? দেখুন, আমার মা আর নির্মলা আন্টি বৈষ্ণো দেবীতে দেখা হয়েছিল। তারপর দুজনের ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর দুজনে তো ফোনে কতক্ষণ বসে কথা বলে। আর তারই মধ্যে একটা রিসার্চ কেসে আমাকে এই মুজাফফরপুরে আসতে হয়। আর যখনই আন্টি এই কথাটা জানতে পারে, তো তখন আমার মাকে বলেই দিল রশনি যখনই মুজাফফরপুরে আসবে তো আমাদের বাড়িতেই থাকতে হবে। এখন তো আন্টির কথা তো মা ফেলতে পারে না, তো আমি কি করে ফেলবো? তাই আমি চুপচাপ এখানে চলে এলাম। বাই দ্য ওয়ে, আন্টি কোথায়? এখন তো বাড়িতে না, নিজের বাপের বাড়ি গেছে। ও নো, আন্টি বাড়িতে নেই? কিন্তু উনি আমার কথা আপনাদের কিছু বলেইনি? আই মিন কোনো কথা বা কোনো ফটোগ্রাফ কিছু? এখন যখন আপনারা আমাকে চেনেনই না, তো আমি এখানে থেকে কি করব? ইটস ওকে, আমি কোনো হোটেল দেখে নিচ্ছি। আপনি কোনো ভালো কোনো হোটেল সাজেস্ট করে দেবেন প্লিজ? আরে ভাগ্নে, ওটাই ঠিক হবে, স্টেশনের পাশের ওই হোটেলটা। ও নো, আমি তো হোটেলেও থাকতে পারবো না। খুব ভালো হোটেল। আরে না মামা, আমি হোটেলে থাকতে পারবো না। অ্যাকচুয়ালি আন্টি এখানে ছিল বলেই মা আমাকে পারমিশন দিয়ে দিয়েছিল। আর এখন যদি আমি মাকে হোটেলের কথা বলি তো আমাকে ফিরিয়ে নিয়ে যাবে। আর আমাকে যদি ফিরিয়ে নিয়ে যায় তাহলে তো আমার রিসার্চের কি হবে? আর রিসার্চ যদি কমপ্লিট না হয় তো আমার স্কলারশিপও হবে না। আর স্কলারশিপ যদি না পাই তো আমার ড্রিমের তো 12টা বেজে যাবে। ও গড, আন্টির এখন যাওয়া উচিত ছিল না। ওকে, ডু মি আ ফেভার, আমি হোটেলে স্টে করে নিচ্ছি, কিন্তু ইন কেস যদি আমার মা বাবার কোনো কল আসে তো প্লিজ বলে দেবেন যে আমি এখানেই আছি আপনাদের সবার সাথে, প্লিজ। হ্যাঁ, বলে দেব। এক মিনিট, আপনি দাঁড়ান,
বাবা আপনি একবার মাকে ফোন করে দেখুন না, যদি উনি এনাকে ডেকে থাকেন তাহলে উনি তো আমাদের অতিথি, আর অতিথির এভাবে ফিরে যাওয়া ঠিক নয়। আর তাছাড়া একা ওভাবে হোটেলে থাকাটা ঠিক হবে না। আপনি ফোন করে দেখুন না। মা তুমি বসো, আমি তোমার আন্টিকে মানে হচ্ছে আমার স্ত্রীকে ফোন করছি। হ্যাঁ বসো। শালু মিশ্রা, তুমি এবার দেখতে থাকো যে এই রশনি দত্ত তোমার জীবনে কি করতে চলেছে। আই এম শিওর আপনাদের এই বাড়িটা পছন্দই হয়েছে। নিলাম শুরু করার আগে আমি এই বাড়িটার হিস্ট্রি আপনাদের জানাতে চাই। এই বাড়িটা কেউ একজন তার প্রাক্তন বউ আর বাচ্চাদের জন্য নিয়েছিল, কিন্তু পরিস্থিতির শিকারে তাদের ঠিকানা এখন বদলে গেছে। তাই নিলাম হবে শুধু এই বাড়িটার নয়, কিছু পূরণ না হওয়ার স্বপ্নেরও। কয়েকজন মানুষ ললিতা নিবাসকে হাতিয়ে নিতে চেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় তারা শান্তি নিবাসকেও নিলাম হওয়া থেকে বাঁচাতে পারল না।